তানিয়া কটমট দৃষ্টিতে মেহমেদের দিকে তাকিয়ে বলল, এটা ছিল আপনার মনে? এর হিসাব আমি পরকালে গিয়ে নিব। হোয়াট এভার, এই ভয়ই তো করিনি মিস তেনা তেনা। ওদের কথা শুনে আয়েশা আর সাবাস ব্যতীত সবাই হেসে উঠল। আয়েশা ক্ষীণ কণ্ঠে বলল, আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিতে চাই। অনুমতি পাওয়া মাত্রই আয়েশা দ্রুত সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। সাবাস সূক্ষ্ম দৃষ্টিতে বোনের গমন পথের দিকে তাকিয়ে থাকলো। আয়েশা আজ অনেক সময় নিয়ে গোসল করলো। গোসল শেষে ভেজা চুলগুলো পিঠের ওপরে এলোমেলো করে ছড়িয়ে রেখে রুমের এসি অন করলো। ওর দৃষ্টি জানালা দিয়ে দৃশ্যমান ভাসমান রূপালী চাঁদটার দিকে। ওর মনে কি চলছে তা বাইরে থেকে বোঝার সাধ্য নেই কারো। দরজায় টোকা পড়তেই আয়েশা সেদিকে তাকালো। সাবাস আলতো করে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো। সোজা এসে বোনের পাশে হাত পা ছড়িয়ে বসলো। ক্ষণকাল দুজনেই নিশ্চুপ। অতঃপর সাবাস বলে উঠল, দেখ আইসো, মত না থাকলে বল আমায়, আমি এক ছুটকিতে ওই ছেলের সাথে দেখা করা বানচাল করে দেব। আয়েশা ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বলল, মত থাকবে না কেন? আমি কি বিয়ে করব না? করবি তো, কিন্তু তোর জন্য এখনো পেট মোটা কালাচাঁদ খুঁজে পাইনি রে, তাই সময় চাচ্ছি একটু। আয়েশা চোখ পাকিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, জীবনেও তোর পছন্দের ছেলেকে বিয়ে করব না আমি। সাবাস সামান্য হাসলো। আবারও দুইজনের মধ্যে নীরবতা নেমে আসলো। সাবাস বারবার আর চোখে বোনের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, এই প্রথমবার আমি তোকে বুঝতে সক্ষম হচ্ছি না আয়শা। তোর তো কোনো পছন্দ থাকার কথা না, তাহলে আমার কেন মনে হচ্ছে তুই মনে মনে কাউকে খুব করে চাস। আয়েশা চকিতে ভাইয়ের দিকে তাকালো। ক্ষণকাল চুপ থেকে বলল, যাদব ছেলে, ভাগ এখান থেকে। আমার পছন্দ থাকতে পারে কিভাবে? বাবার ওপর আমি এই দায়িত্বটা ছেড়ে দিয়েছিলাম। সাবাস বসা থেকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমার ঠেকা পড়েনি বিয়ে আটকে তোকে আজীবন এ বাড়িতে বশ করে রাখার। আমার লাল টুকটুকে মিষ্টি পোটে কানার আগেই তোকে বিদায় করতে হবে, নয়তো তুই যে ডাইনি আমার ছোট্ট বউটাকে চালিয়ে মারবি। আয়েশা রেগে গিয়ে ওর মুখে বালিশ ছুঁড়ে মারল। সাবাস যদিও সেটা ক্যাচ করে নিয়েছে। আয়েশা দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তুই এখান থেকে ভাগ, নয়তো তোর জিভ টেনে জিরাফের গলার মতো লম্বা করে দিব। আজ বীরকে পড়াতে আসার পর থেকে আয়েশা সবার মধ্যে অদ্ভুত আচরণ খেয়াল করলো। সবাই কেন জানি ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে বারবার তাকাচ্ছে। আয়েশা জিজ্ঞেস করেছিল কিন্তু কেউ উত্তর দেয়নি। আবারও বীরকে অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকাতে দেখে আয়েশা ভ্রুকুচকে বলল, কি ব্যাপার বাছা, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? বীর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমাকে কেন বলবো? উত্তর দিলে কি আমাকে নোবেল দিবে তুমি? তাছাড়াও আমার চোখ আর চাহনির কৈফিয়ত তোমাকে কেন দিব? আয়েশা আহম্মক হয়ে গেল এমন ট্যারা ট্যারা উত্তরে। এবার বর্ষা পাশ দিয়ে যাওয়ার সময় আয়েশার দিকে এক দৃষ্টিতে তাকালো। তা দেখে আয়েশা নিজের মুখে হাত দিয়ে বলল, আমার মুখে কি কিছু লেগে আছে? ভার্সিটি থেকে আসার পথে কোনো কাক এসে তার মূল্যবান সম্পদগুলো আমাকে পাবলিক টয়লেট ভেবে রেখে যায়নি তো? না না না, ওদের জন্য একটা সাক্ষী, না না ওদের জন্য একটা পক্ষী টয়লেট না বানালেই নয়। এত কিছুর মধ্যে বারিশের আচরণ ছিল একদম স্বাভাবিক। অন্যদিনের মতো এসে এক কাপ কফি বানালো। সোফায় বসে কফি খেতে খেতে দু একটা ম্যাগাজিন পড়লো। তারপরে এসে বীরের পড়া দেখলো। ব্যাস এইটুকুই। আয়েশার অস্বস্তিকে খুব একটা পাত্তা না দিয়ে বীরকে দ্রুত পড়ানো শেষ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। আমিও যাবো ওর সাথে। সাবাসের কথা শুনে সিনু ভ্রুকুচকে বলল, তুমি যাবে মানে? আয়েশা যাবে ছেলেটার সাথে দেখা করতে, সেখানে তুমি গিয়ে কি করবে শুনি? কেন যাবো না মাম্মা? যদিও ছেলে ব্যাগে করে বম নিয়ে আসে, এসে আশাকে বম দিয়ে উড়িয়ে দেয়, তখন তুমি এমন পাগল আর ঝগড়ি মেয়ের কথা খুঁজে পাবে? আমি আয়েশাকে ছেলের সাথে একা একা দেখা করতে দিব না। সিনু তর্ক করতে যাবে তার আগে সাজিদ বলে উঠল, হয়েছে সিনু, থামো। ও যখন যেতে চাইছে তো যেতে যাক। তুষারা শাহনাজ আশকারা পেয়ে বলে উঠল, তাহলে আমরাও যাব। ঠিক আছে, যাও। মেহমেদ হঠাৎ বলে উঠল, তাহলে নীর আর তুবা কেন বাদ থাকবে? হোয়াট এভার, ওদেরকেও ফোন করে ডেকে নাও। তারপর সবাই ওই ছেলের অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে দিয়ে আসবে। ঠিক আছে বাচ্চারা? হোয়াট এভার, আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করা কি এতই সোজা নাকি? ছেলেকে কাঁদো কাঁদো করে তবেই ফিরবে, ওকে? তানিয়া অগ্নিদৃষ্টিতে মেহমেদের দিকে তাকিয়ে থেকে সকলকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলল, খবরদার, এই ব্রয়লার মুরগির কথা শুনবে না।
যাচ্ছ ঠিক আছে, কিন্তু ছেলেটাকে বিবৃতিতে ফেলবে না বলে দিলাম, নয়তো সবার হিসাব আমি পরকালে গিয়ে কড়াই গন্ডাই নিব। সব আন্ডা বাচ্চাগুলো একটা 5 স্টার রেস্টুরেন্টে বসে আছে। একটা টেবিলে আয়েশা, সাবাস বসে আছে, আর ওদের সম্মুখের টেবিলে তুষার, শাহনাজ, তুবা, নীর বসে আছে। সবাই চাতক পাখি নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। কে সেই ছেলে, তাকে দেখার জন্য যেন আর তর সইছে না। হঠাৎ একটা গাড়ি এসে থামতেই সকলের চোখ জলজল করে উঠল। উৎসুক নজরে দরজার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু দরজা দিয়ে একটা পেটমোটা টাকলা মানুষকে প্রবেশ করতে দেখে ওরা এক সেকেন্ড চুপ থেকে জোরে হেসে উঠল। সাবাস হাসতে হাসতে বলল, এটা তোর জন্য একদম পারফেক্ট হতো। আয়েশা ভ্রুকুচকে ভাইয়ের দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে থাকলো। অস্থিরতায় ও ক্রমাগত আঙুল ফুটাতে লাগলো। আয়েশা দরজার দিকে পিট করে বসে আছে, তাই কে কে আসছে সেটাও নজরে আসছে না। কিছুক্ষণ পর দরজা ঠেলে যে ভেতরে প্রবেশ করলো তাকে দেখে সাবাসের সবেমাত্র মুখে নেওয়া জুস সব বের হয়ে আয়েশার মুখে গিয়ে পড়ল। ওদিকে তুবা আর তুষার চোখ বড় বড় করে আগন্তুক ব্যক্তির দিকে তাকিয়ে থাকলো। ওদের গলায় খাবার আটকে গেছে। নীরজ, শাহনাজ ওদের হঠাৎ এমন আচরণে অবাক হয়ে গেল। ছেলেটাকে দেখে এমন করার কারণ ওরা বুঝতে পারছে না। আয়েশা রাগে গিজগিজ করতে করতে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, এই তুই চোখে দেখিস না? জুস দিয়ে আমার মুখ আর বোরখা সব শেষ করে দিলি বেয়াদব ছেলে। কোন বালকি দেখছিস যে জুস বেরিয়ে গেল তোর মুখ থেকে? বারিশ অত্যন্ত শান্ত স্বরে বলল। আই থিঙ্ক সেটা আমি। আয়েশার রাগ হারিয়ে গেল। হতভম্ব হয়ে পিছু ঘুরে তাকালো। বারিশ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ওর দিকে তাকিয়ে আছে। হতভম্ব ভাব এখনো কাটেনি কারো। এটা বারিশ স্যার শুনতে পেরে শাহনাজ আর নীরও হতভম্ব হয়ে আছে। এই স্যারের কথা ওরা অনেকবার শুনেছে আয়েশার মুখে, তবে বেশিরভাগই খারাপ দিক। বারিশ আর আয়েশা মুখোমুখি বসে আছে। আয়েশা টিস্যু দিয়ে নিজের মুখ মুছে নিয়েছে। সাবাস ভ্রুকুচকে এক দৃষ্টিতে ওদের দিকেই তাকিয়ে আছে। ওর চোখে মুখে রাগের ছটা। ওদের দিকে দৃষ্টি অব্যাহত রেখে সাবাস একটা বার্গার নিয়ে সমস্ত রাগটা বার্গারের ওপরে ঝেড়ে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। হঠাৎ করে কণ্ঠস্বর শুনতেই ওর রাগ কিছুটা ঠান্ডা হলো। ভাইয়া, এটা আমার বার্গার। নীর অস্ফুট স্বরে কথাটা বলল। সাবাস এক পলক ওর দিকে তাকিয়ে বলল, সমস্যা নেই, এটা এখন আমার, তোর মানেই তো আমার। শাহনাজ নিজের বার্গারটা নীরকে দিতে যাবে, তার আগেই তুষার নিজের বার্গারটা নীরকে দিয়ে মুচকি হেসে বলল, নে তুই আমারটা খা। শাহনাজ নিজের বার্গারটা সরিয়ে মাথা নিচু করে রাখলো। সবার দৃষ্টি আবারও সামনের টেবিলে। তুষার হতাশ স্বরে বলতে লাগলো, বাবা বলেছিল ছেলেকে কাঁদো কাঁদো করে তবেই বাড়িতে ফিরতে, কিন্তু এখানে ছেলেই আমাদের কাঁদো কাঁদো করে ফেলেছে রীতিমতো। অন্যদিকে মাম্মা বলেছে ছেলেকে বিব্রত না করতে, এদিকে আমরাই বিব্রত হয়ে বসে আছি। শেষে কিনা স্যারের সাথে বোনের বিয়ে দেওয়া লাগবে। ছি, আয়েশা আপুর পড়াশোনার ভাগ্যে এবার সবুজ বাতি জ্বলবে মনে হচ্ছে। এবার একটু পরীক্ষায় মানসম্মান নিয়ে পাশ করা শিখবে। হাসানভিলের পরিবেশটা গমগম হয়ে আছে। পরিস্থিতি বেশ গরম। সকলেই থমথমে মুখে যে যার অবস্থানে বসে আছে। ক্ষণকাল বাদে সাজিদ গম্ভীর গলায় বলে উঠল, এসবের মানে কি সাবাস? সেটা তো আমার জিজ্ঞাসা করা উচিত বাবা। এসবের মানে কি? ওই ছেলের সাথে তুমি আয়েশার বিয়ে দেওয়ার কথা ভাবলে কিভাবে? বারিশের মধ্যে কি সমস্যা বুঝলাম না আমি। কি সমস্যা নেই সেটা বলো। সকলের সাথে সবসময় কর্কশ ভাষায় কথা বলে ছেলে অল্প একটু গতি শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। গ্যারান্টি কি বিয়ের পর আমার বোনকে অত্যাচার করবে না ছেলে? তো স্টুডেন্টরা ফাঁকিবাজি করলে, বেয়াদবি করলে তাদের শাস্তি না দিয়ে কোলে নিয়ে ঘুরে বেড়াবে এই আশা করেছে বারিশের থেকে? হ্যাঁ, একজন শিক্ষকের এমন স্ট্রিক্টই হওয়া উচিত বিগড়ে যাওয়া বাচ্চাদের সোজা করার জন্য। মেহমেদ হঠাৎ হেসে উঠল সাজিদের কথায়। তানিয়া চোখ পাকিয়ে তাকাতেই অবশ্য হাসি বন্ধ করে দিয়েছিল। সাবাস চুপ হলেও দমে গেল না। পুনরায় বলে উঠল, সে আমি জানি না বাবা, আমি ওই কাঠখোট্টা লোকের সাথে আমার বোনের বিয়ে দিব না। আয়েশা যে স্বভাবের, তাতে দেখা যাবে রেগে গিয়ে ওকে বস্তায় ভরে নদীতে গিয়ে ফেলে দিয়ে এসেছে। সাজিদের মুখ অত্যন্ত গম্ভীর। ছেলের এইসব কথায় ওর রাগ তরতর করে বেড়ে চলেছে। যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে বলে উঠল, তুমি বারিশকে ব্যক্তিগতভাবে চেনো? শুধু ভার্সিটিতে কয়েকটা ক্লাস করে ওকে চিনে গেলে? তোমার হয়তো জানা নেই, নাভিনের সবচেয়ে ফেভারিট স্টুডেন্ট ছিল বারিশ। এখন নাভিনের পছন্দের ওপর নিশ্চয়ই প্রশ্ন তুলবে না, রাইট? তাছাড়াও আয়েশা আমার মেয়ে, ওর জন্য যা পারফেক্ট সেটাই আমি ওর জন্য সিলেক্ট করব।
সেটা নিশ্চয়ই অবগত আছে তোমার। সাবাস নিজের যুক্তি দাঁড় করাতে যাবে তার আগেই সিনু বলে উঠল, অনেক হয়েছে সাবাস, নিজের বাবার সাথে এমন ব্যবহার কিন্তু আমি বরদাস্ত করব না। তোমার বাবা, চাচু আর নাবিন মামা নিশ্চয়ই অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছে। তুমি আর আপত্তি করো না, ঠান্ডা মাথায় ভেবে দেখো। এখন নিজের রুমে যাও তুমি। সাবাস কয়েক সেকেন্ড চুপ করে থেকে গটগট পায়ে নিজের রুমে চলে গেল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সবাই সোফায় বসে নিজেদের মধ্যে কিছু আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। আয়েশা গালে হাত দিয়ে আহম্মক হয়ে মাথার উপরে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে আছে। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে 3 জোড়া চোখ। নীর আর শাহনাজ একপাশে বসে আছে আর তুবা অন্য পাশে বসে আছে। প্রায় 1 ঘন্টা থেকে আয়েশা একইভাবে গালে হাত দিয়ে উপরে তাকিয়ে আছে। তুবা আলতো করে আয়েশার কাঁধে হাত রেখে বলল, বেঁচে আছিস? সিগন্যাল পাচ্ছিস? আয়েশা অবশেষে ঠোঁট উল্টে অসহায়ের মতো বলতে লাগলো, আমি মানি না। ওই অ্যানাকোন্ডা সাপের সাথে বিয়ে করলে আমি ফিনিশড হয়ে যাব। কিছু হোক না হোক আমাকে সারাদিন বই নিয়ে বসে থাকতে হবে। তুবা বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বেঁচে আছিস, আমি তো ভেবেছিলাম মরে টরে গেছিস। আয়েশা কপট রাগ দেখিয়ে বলল। একদম ফাজলামি করবি না। নীর মুচকি হেসে বলে উঠল, আপু অতটাও খারাপ না, কিন্তু দেখতে তো বেশ সুদর্শন। তোমার সাথে দারুণ মানাবে, রাজি হয়ে যাও। এত পছন্দ হলে তুই বিয়ে করে নে, আমার লাগবে না এমন স্যার। আমি তো এমন স্যারকে বিয়ে করতে চাই যে আমাকে জীবনেও পড়াশোনা করতে বলবে না, বরং আমি পড়াশোনা করতে ধরলে বরং সে আটকে উঠে বলবে, প্রিয়তমা এ কি সর্বনাশ করছো, এসব বাজে কাজ করো না। আয়েশার নাটকীয়ভাবে বলার ভঙ্গি দেখে সকলে হাসতে লাগলো। এমন সময় শাবাজ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ওর মুখভঙ্গি এখন স্বাভাবিক লাগছে। বিছানার দিকে না গিয়ে ও দেয়ালে পিঠ ঠেকিয়ে বুকে 2 হাত গুজে বলল, অনেক ভেবে দেখলাম বারিশ স্যার আসলে খারাপ না তোর জন্য, বরং তোর মতো পড়াশোনার ভাগ্যে এমন একটা বারিশ স্যারই দরকার। তাছাড়াও আরেকটা কারণ আছে অবশ্য। আয়েশা ভ্রু কুঁচকে বলল, আর কি কারণ থাকতে পারে? বলেছিলাম না তোকে আমার মতো একটা কালা চাঁদ এনে দেবো। তাহলে বলছি শোন, বারিশ স্যার আমার মতোই চকলেট কালারের। আয়েশা চোখ মুখ কুঁচকে বসে থাকলো। নীর শাবাসকে উদ্দেশ্য করে বলল, যাই বলুন ভাইয়া, হবু দুলাভাই কিন্তু সুদর্শন অনেক, আমার তো বেশ পছন্দ হয়েছে। শাবাস বিড়বিড় করে বলল। আমাকে হয় না নিকি? নীর শুনতে না পেরে বলল। কি ভাইয়া? শাবাস সামান্য হেসে বলল, কিছু না। ভালো কথা, আপনি একা আসলেন কেন? তুষার ভাইয়া কোথায়? তুষার সে আছে হয়তো 4 তলায় নিজের বাসর ঘরে, আই মিন লাইব্রেরিতে। ওর কথা শুনে সবাই হেসে উঠল। চিন্তাতে ফেটে পড়া আয়েশাও হাসি আটকাতে পারল না। কিন্তু শাহনাজের মুখটা শুকনো। এক পলক নীরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। অতঃপর অস্ফুট স্বরে বলে উঠল, আমি একটু আসি, আমার ক্ষুধা লেগেছে। বলে শাহনাজ তাড়াহুড়ো করে যেতে ধরলে তাল হারিয়ে পড়ে যেতে নিলে শাহবাস ওকে ধরে ফেলে বলল, কি বনো, মনোযোগ কোথায়? আয় আমি তোকে নিয়েছি, নয়তো দেখা যাবে মেয়েছের সাথে আবারও গড় করে খেতে শুরু করেছিস। শাহনাজ মলিন হেসে সম্মতি জানালো। শাহবাস ওকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে নীর আর তুবা মিলে আয়েশার মাথা আউলিয়ে দিতে লাগলো বারিশের কথা বলে বলে। বারিশ তার পরিবারকে নিয়ে আজ হাসান ভিলায় এসেছে বিয়ের দিন তারিখ ঠিক করতে। বর্ষা, বীর, বারিশের মা আর বারিশের এক ফুপু এসেছে সাথে। আজ নীরের বাবা মা অর্থাৎ রায়মা আর নাভিনও হাসান ভিলায় উপস্থিত আছে, সাথে রায়সা আর তানজিদও। ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে তোবা আর আয়েশার বিয়ে একই দিনে হবে, একসাথে ডাবল আনন্দ যাকে বলে। কিছুক্ষণ পর আয়েশাকে একটা কাঁচা হলুদ রঙের শাড়ি আর হিজাব পরিয়ে নিচে নিয়ে আসলো তুবা, নীর আর শাহনাজ। বারিশ চকিতে সেদিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। ওকে আসতে দেখে বর্ষা এগিয়ে এসে আয়েশাকে নিয়ে গিয়ে বারিশের সম্মুখে বসালো। আয়েশা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে মাথা নিচু করে বসে থাকলো। একবারের জন্য বারিশের দিকে তাকালো না। তাই তো বুঝলো না কেউ একজন ওকে ঠিক কতটা মায়া ভরে দেখছিল। কিছুক্ষণ পর বীর এসে আয়েশার কোলে বসে পড়ল। আয়েশা ওকে দেখে হাসার চেষ্টা করলো। বীর দাঁত বের করে হেসে বলল, তুমি আমার মামুকে বিয়ে করলে ফ্রিতে তোমার কাছে পড়তে পারবো, তাই আমি তোমাকে মামিমণি হিসেবে মেনে নিতে রাজি হয়েছি, নয়তো হতাম না। আয়েশা আহম্মক হয়ে গেল বীরের লজিক শুনে।
আচমকা চোখ তুলে বারিশের দিকে তাকাতেই ওর চোখাচোখি হয়ে গেল। আয়েশা তৎক্ষণাৎ থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। ওর ভীষণ ছটফট লাগছে। ওর অবস্থা থেকে বারিশ বাঁকা হেসে বলল, মাই অ্যাডোরিং স্নো হোয়াইট। রায়মা তানিয়ার সাথে খাবারের দিকটা সামাল দিয়ে ড্রয়িং রুমে আসতেই রেগে ফায়ার হয়ে গেল। নাভিন হেসে হেসে বারিশের ফুপুর সাথে কথা বলছে। রায়মা দ্রুতপদে সেদিকে এগিয়ে গিয়ে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, এক্সকিউজ মি। ও নাভিনকে টানতে টানতে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলো। নাভিন ভ্রুকুচকে বলল, কি ব্যাপার মায়াবিনী, কি হয়েছে? রায়মা দাঁত কর্মর করে বলল, কি হয়েছে? বয়স হয়ে গেলেও আপনার ভীমরতি কমলো না, তাই না? নাভিনের চোখে মুখে দ্বিধা। ও বুঝতে পারছে না কিছু। রায়মা নাভিনের কলার ধরে বলল, ভুলে যাবে না, আমি ক্যারাটে ভুলে যাইনি। ওই মহিলার সাথে কি কথা বলছিলেন শুনি, তাও আবার এত হেসে হেসে। নাভিন হেসে উঠল। পরপর ভ্রু নাচিয়ে বলল, আমার বউ এখনো আমাকে নিয়ে জেলাস হয়? ইন্টারেস্টিং, আই লাইক ইট। রায়মা মুখ ভেঙচি কেটে বলল, ইংল্যান্ডের ভুল করে ফেলে যাওয়া বংশধর। বীরভুলবশত বারিশের গায়ে জুস ফেলে দিয়েছিল, তাই বারিশ ড্রয়িং রুমের বেসিনের দিকে চলে গেল। নিজের পরনের সাদা পাঞ্জাবিটা পরিষ্কার করে পিছু ঘুরতেই ওর চোখ বন্ধ হয়ে গেল, কারণ কেউ একজন ওর মুখে পানি ছুঁড়ে মেরেছে। বারিশ চোখ মেলে দেখলো সাবাস পানির পট হাতে ওর সামনে দাঁড়িয়ে আছে। মুখভঙ্গি একদম স্বাভাবিক রেখে সাবাস বলে উঠল, আফোন দেখিনি, আসুন মুছে দিই। বলেই সাবাস নিজের রুমাল পেট করে ওর মুখ মুছে দিতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর সাবাস মিথ্যা মিথ্যা আঁতকে ওঠার ভান করে বলল, উপস, আমার তো মনে ছিল না, আমার রুমালে কালে লেগে গিয়েছিল। আবার আফওয়ান। বাড়ির জেনে সাবাস এসব ইচ্ছে করে করছে। ও শান্ত দৃষ্টিতে সাবাসের দিকে তাকিয়ে থাকলো। তা দেখে সাবাস বলল, লেকচার দেওয়ার কথা ভুলও ভাববেন না, আমি লেকচার শোনার মোড়ে নেই। স্যার হবেন আপনি ভার্সিটিতে, এখানে না। এখানে আমি আপনার হবু শালা, তাই বুঝে শুনে কথা বলুন, কারণ বেশি টেলিবেটি করলে বোন দেব না আমি। বারিশ বাঁকা হেসে বলল, আই থিঙ্ক সেম ডায়লগটা আমি তোমাকে কাল ভার্সিটিতে শোনাবো। তাহলে আমার বোনের কথা বলে যান, দেব না আপনাকে। বেশ, তোমাকে দিতে হবে না, আমি এসে নিয়ে যাব। সাবাস আচমকা একটা টিকটিকি আর তেলাপোকা বারিশের হাতে দিয়ে বলল, এই যে আমার বোন, নিয়ে যান। টিকটিকিটা আমার বোন, তেলাপোকাটা বোনাস। পরদিন ভার্সিটিতে সাবাস মানসিকভাবে প্রস্তুতি নিয়েই এসেছে। ও নিশ্চিত বারিশ কিছু না কিছু তো করবেই করবে। কিন্তু ওর বিশ্বাসে পানি ঢেলে দিয়ে বারিশ কিছুই করলো না, বরং ক্লাসে সেদিন সাবাসের করা প্রেজেন্টেশনের খুব প্রশংসা করলো, যেটা সচরাচর বারিশের থেকে আশা করা যায় না। প্রশংসা শুনে সাবাসের ভ্রু কুঁচকে গেল। বিড়বিড় করে বলে উঠল, আমায় কি চাটু মেরে পড়ানোর চেষ্টা করছে নাকি? অসম্ভব কিছু না। আয়েশাকে বিয়ে করার জন্য দেখছে, এখন আমাকে পটাতে দ্বিধাবোধ করছে না। আয়েশা কালকে যেমন মাথা নিচু করে বারিশের সামনে বসেছিল, আজ ক্লাসেও তেমন মাথা নিচু করেছিল। বারিশের দিকে তাকাতে একদম ইচ্ছে করছে না ওর। কিছুক্ষণ পর বারিশ ধীর পায়ে ওর সিটের পাশে এসে দাঁড়িয়ে গলা খাকারি দিল। আয়েশা চকিতে মাথা তুলে তাকালো, মনে মনে বলে উঠল, আজকেও অপমান করবে নিশ্চিত। কিন্তু ওকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে বারিশ ওকে একটা পেন ড্রাইভ দিয়ে বলল, এখানে একটা লেকচার আছে, কাল এসে সেই লেকচারটা তুমি সামনে গিয়ে আমাদের সবাইকে বোঝাবে। আয়েশার চোখ কপালে উঠে গেল। হতাশ কণ্ঠে বলল, এর চেয়ে 1 ঘন্টা বসিয়ে রেখে অপমান করতেন। বারিশ যেন ওর কথায় হাসলো, এমনটা অনুভব হলো আয়েশার। কিন্তু ভালোভাবে ওর মুখের দিকে তাকিয়ে দেখলো ওর মুখ স্বাভাবিক। বারিশ ক্ষণকাল পর বলে উঠল, আই থিঙ্ক আমার কথা বুঝেছো, ভালোভাবে লেকচারটা দেখবে, বুঝবে আর বোঝাবে। বারিশ চলে গেল। আয়েশা কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বলল, বিয়ে হওয়ার আগেই স্টাডি টর্চার শুরু করে দিয়েছে শালা। বারিশ ক্লাস থেকে বেরিয়ে যেতেই সাবাস ওর পিছু পিছু গেল। বারিশের পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, আমাকে মাখন দিয়ে লাভ নেই বোন, আমাকে মাখন দিয়ে লাভ নেই। বোন আমি দিব না। বিয়ের দিন বোনকে এমন জায়গায় লুকিয়ে রাখবো যে চিরুনি তল্লাশি করেও খুঁজে পাবেন না। বারিশ মুচকি হেসে বলল, তাই দেখা যাক শালাবাবু, কি করতে পারো তুমি। আমাকে আন্ডার এস্টিমেট করার ভুল করো না যেন। তোমার বোন আমার মানে আমারই। কাল না দিলাম বোনকে, আজ আবার আরেকটা চাই। বারিশ হঠাৎ থেমে গেল।
ওকে থামতে থেকে সাবাসও থেমে গেল। বাড়ির সাবাসের কাঁধে হাত রেখে অত্যন্ত ঠান্ডা স্বরে বলল,